প্রিয় ভাইয়া ও আপুরা, আজকে আমরা রসায়নের অত্যন্ত মজাদার একটি চ্যাপ্টার পড়ব। চ্যাপ্টারটির নাম হচ্ছে মৌলের পর্যাবৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন। এটি রসায়ন প্রথম পত্রের তৃতীয় অধ্যায়। আমি তোমাদের সাথে রয়েছি আশিক শাহ। চলো শুরু করা যাক। এই অধ্যায়টিতে আমরা পর্যায় সারণী এবং এই পর্যায় সারণীতে অবস্থিত বিভিন্ন মৌলের ভৌত ও রাসায়নিক ধর্মাবলী নিয়ে আলোচনা করব এবং পরবর্তীতে আমরা বিভিন্ন রাসায়নিক বন্ধন নিয়ে আলোচনা করব। 1869 সালে রাশিয়ান রসায়নবিদ দিমিত্রি মেন্ডেলিভ সর্বপ্রথম পারমাণবিক ভরের ভিত্তিতে পর্যায় সারণীর উৎকর্ষ সাধন করেন। তাকে ফাদার অফ পিরিয়ডিক টেবিল অর্থাৎ পর্যায় সারণীর জনক বলা হয়ে থাকে। পরবর্তীতে হেনরি মোশলে কর্তৃক পারমাণবিক সংখ্যা আবিষ্কৃত হয় এবং তিনি পারমাণবিক সংখ্যার ভিত্তিতে পর্যায় সারণীকে পুনর্বিন্যাস করেন। সর্বশেষ প্রাপ্ত তথ্য মতে আইইউপিএসসি স্বীকৃত রাসায়নিক মৌলের সংখ্যা 118টি। এই সংখ্যাটি তোমাদের বিভিন্ন বইয়ে বিভিন্ন রকমভাবে থাকতে পারে। কোথাও রয়েছে 114টি, কোথাও 116টি, কোথাও 118টি। এ তথ্যটি তোমরা তোমাদের বইয়ে প্রাপ্ত তথ্য অনুযায়ী মনে রাখার চেষ্টা করবে। আমরা যদি পর্যায় সারণীকে পারমাণবিক সংখ্যার ভিত্তিতে প্রদর্শন করি তখন তাকে বলা হয়ে থাকে আধুনিক পর্যায় সারণী। আর যদি আমরা পর্যায় সারণীকে ইলেকট্রন বিন্যাসের ভিত্তিতে প্রদর্শন করি তাকে বলা হয়ে থাকে আধুনিকতম বা মোস্ট মডার্ন পর্যায় সারণী। এ দুটি পর্যায় সারণীর মধ্যে অর্থাৎ আধুনিক এবং আধুনিকতমের মধ্যে তেমন কোনো পার্থক্য নেই, কিন্তু আমরা গ্রুপ সংখ্যার ক্ষেত্রে কিছুটা পার্থক্য দেখতে পাবো। আধুনিক পর্যায় সারণীর ক্ষেত্রে পর্যায় রয়েছে 7টি এবং গ্রুপ সংখ্যা হচ্ছে 9টি। এই 9টি গ্রুপকে আমরা রোমান 1 থেকে 8 এবং 0 এই 9টি গ্রুপ দ্বারা প্রকাশিত করব। 1 থেকে 7 পর্যন্ত রোমান সংখ্যার গ্রুপগুলোকে উপশ্রেণীতে ভাগ করা হয়ে থাকে এবং তাদেরকে প্রকাশ করা হয় ক্যাপিটাল এ এবং ক্যাপিটাল বি এ দুটি উপশ্রেণীর মাধ্যমে। আর রোমান 8 এবং 0কে আলাদা কোনো উপশ্রেণীতে ভাগ করা হয় না। আধুনিকতম পর্যায় সারণীতে পর্যায় সংখ্যা 7টি রয়েছে, কিন্তু এখানে গ্রুপ সংখ্যা রয়েছে 18টি, যাদেরকে 1 থেকে 18 দিয়ে প্রকাশ করা হয়। তাহলে গ্রুপ সংখ্যার ভিন্নতা পরিলক্ষিত হচ্ছে। এর কারণটি কি? গ্রুপ সংখ্যা কি তাহলে 9টি বেড়ে গেল? না, আসলে কারণটি সেরকম নয়। আমরা এখানে গ্রুপগুলোকে একটু পুনর্বিন্যাস করে নিই। আধুনিক পর্যায় সারণী অনুযায়ী আমরা গ্রুপ 1 এর এ, 2 এর এ, 3 এর এ হতে শুরু করে 7 এর এ পর্যন্ত দেখতে পাচ্ছি, যাদেরকে আধুনিকতম পর্যায় সারণীতে যথাক্রমে 1, 2, 13, 14, 15, 16, 17 দিয়ে প্রকাশ করা হয়ে থাকে। অর্থাৎ এখানে আমরা পাচ্ছি টোটাল 7টি গ্রুপ। আবার 1 এর বি দেখতে পাচ্ছি আমরা এখানে, যেটি আধুনিক অনুযায়ী 2 এর বি, এদিকে 3 এর বি থেকে শুরু করে 7 এর বি পর্যন্ত, যাদেরকে আধুনিকতম পর্যায় সারণীতে যথাক্রমে 11, 12 এবং 3, 4, 5, 6, 7 দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। তাহলে আমরা আগে পেয়েছিলাম 7টি গ্রুপ, এখন পেলাম আরও 7টি, টোটাল হলো 14টি। এবার আমরা দেখতে পাচ্ছি যে রোমান 8 যা ছিল আধুনিক পর্যায় সারণীতে, এটি আধুনিকতমতে গ্রুপ 8, 9 এবং 10 তিনটি গ্রুপের সমন্বয়ে গঠিত। তাহলে আমাদের গ্রুপ সংখ্যা দাঁড়ালো 14 + 3 অর্থাৎ 17টি। লাস্ট গ্রুপটি হচ্ছে 0 গ্রুপ, যাকে আমরা আধুনিক পর্যায় সারণীতে 0 গ্রুপ নামে চিনতাম। এটিকে বর্তমানে 18 নম্বর গ্রুপ হিসেবে আইডেন্টিফাই করা হয়ে থাকে, যেটি হচ্ছে আমাদের নিষ্ক্রিয় মৌল বা নিষ্ক্রিয় গ্যাস সমূহ। তাহলে আমাদের গ্রুপ সংখ্যা আসলে বাড়েনি বা কমেনি, গ্রুপ সংখ্যা 18টি রয়েছে। পূর্বে রোমান সংখ্যা দিয়ে প্রকাশ করা হতো এবং উপশ্রেণী এ এবং বি ছিল। বর্তমানে একঢালাভাবে আমরা 1 থেকে 18 পর্যন্ত এদেরকে চিনতে পারি। এখন আমরা চলে যাব কিভাবে ইলেকট্রন বিন্যাসের ভিত্তিতে মৌলের শ্রেণী বিভাগটা করা হয়। আমরা সকলেই জানি আউফবাউ নীতি অনুযায়ী মৌলের ইলেকট্রন বিন্যাস হয় এবং এই নীতি অনুযায়ী ইলেকট্রন সর্বপ্রথম ন্যূনতম শক্তিসম্পন্ন অরবিটালে এবং পরবর্তীতে ধীরে ধীরে উচ্চ শক্তিসম্পন্ন অরবিটালে প্রবেশ করতে থাকে। লক্ষ্য করলে দেখতে পাবো যে মৌলের সর্বশেষ ইলেকট্রনটি ভিন্ন ভিন্ন অরবিটালে প্রবেশ করছে, কখনো এস অরবিটালে, কখনো ডি অথবা কখনো পিতে। সেই অনুযায়ী মৌলের সর্বশেষ ইলেকট্রনটি কোন অরবিটালে প্রবেশ করছে তার ভিত্তিতে আমরা মৌলসমূহকে 4টি ব্লকে ভাগ করি। এই 4টি ব্লক হচ্ছে যথাক্রমে এস ব্লক, পি ব্লক, ডি ব্লক এবং এফ ব্লক। তাহলে আমরা একটু উদাহরণগুলো দেখে নেই। সোডিয়ামের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি তার সর্বশেষ ইলেকট্রনটি 3s অরবিটালে প্রবেশ করছে। সেই অনুযায়ী সোডিয়াম হচ্ছে একটি এস ব্লক মৌল।
অনুরূপভাবে আর্গনের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি তার সর্বশেষ ইলেকট্রনটি 3p অরবিটালে প্রবেশ করছে, সেই অনুযায়ী আর্গন হচ্ছে একটি পি ব্লক মৌল। অনুরূপভাবে আয়রন এবং সেরিয়ামের ক্ষেত্রে আমরা লক্ষ্য করছি যে তাদের সর্বশেষ ইলেকট্রন যথাক্রমে 3d এবং 4f অরবিটালে প্রবেশ করছে, যার কারণে তাদেরকে ডি ব্লক এবং এফ ব্লক মৌল বলা হয়ে থাকে। এবার আমরা পর্যায় সারণীর এস, পি, ডি, এফ 4টি ব্লকের মৌলের কিছু সাধারণ বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করব। প্রথমেই চলে আসছে এস ব্লক মৌল। এস ব্লক মৌল সর্বমোট 14টি। এই 14টি মৌলের মধ্যে হাইড্রোজেন ব্যতীত এবং নিষ্ক্রিয় গ্যাস হিলিয়াম ব্যতীত বাকি সকলেই ধাতু। এদের মোট সংখ্যা 14টি। তাহলে গ্রুপ 1-এ আমরা দেখতে পাচ্ছি মোট 7টি, গ্রুপ 2-তে 6টি এবং গ্রুপ 18-তে একটি নিষ্ক্রিয়, সেটি হচ্ছে হিলিয়াম, সর্বমোট 14টি। এস ব্লক মৌলের মধ্যে রেডিয়াম এবং ফ্রান্সিয়াম এ দুটি তেজস্ক্রিয় মৌল, অর্থাৎ তারা আলফা, বিটা, গামা রশ্মি নিঃসরণ করতে পারে। এস ব্লক মৌলসমূহ সচরাচর আয়নিক যৌগ গঠন করে থাকে। এদের বহিস্তরে ইলেকট্রন বিন্যাস সংখ্যা 1 থেকে 2টি। এদেরকে প্রকাশ করা হয় NS 1 থেকে 2 বা 1 অথবা 2। এখানে NT আমাদের পর্যায় সংখ্যা নির্দেশ করছে। গ্রুপ 1-এর মৌলসমূহকে ক্ষারধাতু বলা হয়ে থাকে। আমরা জানি যে সকল মৌল অক্সিজেন এবং পানির সাথে বিক্রিয়া যথাক্রমে অক্সাইড এবং হাইড্রোক্সাইড উৎপন্ন করে তাদেরকে ক্ষারধাতু বলা হয়ে থাকে। তাহলে গ্রুপ 1-এর মৌলগুলোকে আমরা বলছি ক্ষারধাতু। গ্রুপ 2-এর মৌলসমূহকে বলা হয় মৃৎক্ষার ধাতু, কারণ এদের অধিকাংশই মৃত্তিকা বা মাটিতে পাওয়া যায়। এস ব্লক মৌলসমূহকে স্বাভাবিক মৌল বা প্রতিনিধিত্বকারী মৌল বলে। তাহলে এগুলোই ছিল এস ব্লক মৌলের কিছু সাধারণ বৈশিষ্ট্য। পরবর্তীতে আমরা এস ব্লক মৌলের ভৌত এবং রাসায়নিক কিছু ধর্মাবলী নিয়ে বিস্তরভাবে আলোচনা করব। এরপরে আমরা চলে আসছি পি ব্লক মৌলে। এখানে আমরা পি ব্লক মৌল দেখতে পাচ্ছি। আমরা শেষের পর্যায়টি নিয়ে আলোচনা করব না, কারণ এটি সম্পর্কে এখনও কিছুটা মতবিরোধ রয়েছে। আমরা এই 5টি পর্যায় নিয়ে আলোচনা করছি। পি ব্লকে মোট 3 ধরনের মৌল বিদ্যমান রয়েছে: ধাতু, অপধাতু এবং অধাতু। এদের সংখ্যা 32টি। যদি আমাদের পর্যায় সারণীতে মৌলের সংখ্যা 114টি হয়, সেক্ষেত্রে এটাকে 30টি ধরা হয়ে থাকে। আবার যদি 116টি হয় সেক্ষেত্রে 32টি, 118টি হলে ধরা হয়ে থাকে 34টি। তো এটিও তোমাদের বইয়ে যেখানে যে তথ্যটি রয়েছে সেটি মনে রাখার চেষ্টা করবে। এটি নিয়ে তেমন কোনো মতবিরোধ নেই। পি ব্লক মৌলসমূহকে পর্যায় সারণীতে গ্রুপ 13 থেকে গ্রুপ 18 দিয়ে প্রকাশ করা হয়েছে। পি ব্লকে বিসমাথ, পোলোনিয়াম, অ্যাস্টেটিন এবং রেডন সহ নতুন আবিষ্কৃত যেসব মৌল রয়েছে তারা সকলেই তেজস্ক্রিয়তা ধর্ম প্রদর্শন করে। এরা অধিকাংশই সমযোজী ধর্ম দেখায়, অর্থাৎ দুটি মৌল তাদের ইলেকট্রন শেয়ারিংয়ের মাধ্যমে বন্ধন সৃষ্টি করে। এদের সাধারণ ইলেকট্রন বিন্যাস NS2 NP 1 থেকে 6। পি ব্লক মৌলসমূহকেও এস ব্লকের মতন স্বাভাবিক মৌল বা প্রতিনিধিত্বকারী মৌল বলা হয়ে থাকে। এবার আমরা একটি ব্যতিক্রমী তথ্য পড়ব, সেটি হচ্ছে ব্রোমিন একমাত্র তরল অধাতু যা পি ব্লকের অন্তর্ভুক্ত। পি ব্লকের মৌলগুলোর দিকে তাকালে আমরা বুঝতে পারবো এখানে রয়েছে বোরন, কার্বন, নাইট্রোজেন, সিলিকন, আর্সেনিক, আবার কিছু নিষ্ক্রিয় গ্যাস রয়েছে, হ্যালোজেন রয়েছে এখানে। এর সকলগুলোর মধ্যে কেউ না কেউ কঠিন, কেউ না কেউ গ্যাস, বেশিরভাগই গ্যাস। কিন্তু ব্রোমিন হচ্ছে একমাত্র তরল অধাতু যা পি ব্লকের অন্তর্ভুক্ত। এই ইনফরমেশনটি আমাদের MCQ এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা দুটো ছবি দেখে নিই, একটি হচ্ছে সিলিকন আর একটি হচ্ছে কঠিন আয়োডিনের। এরপর আমরা চলে যাব ডি ব্লক মৌলসমূহে। আমরা দেখতে পেলাম যে পর্যায় সারণীর ঠিক মাঝামাঝি অংশে যারা অবস্থান করছিল তারাই হচ্ছে ডি ব্লক মৌল। ডি ব্লক মৌলের সকলেই ধাতু। এরা পর্যায় সারণীতে গ্রুপ 3 থেকে গ্রুপ 12 পর্যন্ত অবস্থিত।
এদের অধিকাংশই পরিবর্তনশীল জারণমান প্রদর্শন করে। এই পরিবর্তনশীল জারণমান শব্দটি কি আসলে, এটি কি রিপ্রেজেন্ট করছে? আমরা যেমন আয়রনের ক্ষেত্রে দেখতে পাই, আয়রন কখনো কখনো 2+, কখনো কখনো 3+, অর্থাৎ ফেরাস ক্লোরাইড বা ফেরিক ক্লোরাইড। এই যে আয়রন একই সাথে +2 এবং +3 প্রদর্শন করছে, একেই বলা হয়ে থাকে পরিবর্তনশীল জারণমান। এই ডি ব্লক মৌলের প্রায় অধিকাংশ মৌলই এরকম পরিবর্তনশীল জারণমান প্রদর্শন করে। ডি ব্লক মৌলের সাধারণ ইলেকট্রন বিন্যাস হচ্ছে NS12 আর N-1 D 1 থেকে 10 পর্যন্ত। এখানে N এর মান যদি আমরা 4 ধরি, অর্থাৎ আমাদের চতুর্থ শক্তি স্তর, সেক্ষেত্রে ডি অরবিটালটি হবে N-1 অর্থাৎ 3D। কারণ আমরা দেখে এসেছি আউফবাউ নীতি অনুযায়ী যে আমাদের 4s আগে ইলেকট্রন প্রবেশ করছে, এরপরে 3Dতে যাচ্ছে। অনুরূপভাবে 3D এর ডি অরবিটালের ক্ষেত্রে সবাই এই ধর্মটি মেনে চলে। যেমন এখানে যদি 4s হয় এখানে হবে 3D, এখানে যদি 5s হয় এখানে হবে 4D, অর্থাৎ এক কম। ডি ব্লক মৌলের গ্রুপ 11 এর মৌলগুলোকে মুদ্রা ধাতু বলা হয়। আমরা একটু দেখে নেই 11-এ কারা কারা রয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে কপার বা তামা, সিলভার বা রূপা, গোল্ড বা স্বর্ণ। সুপ্রাচীন কাল থেকে এসব তামা, রৌপ্য এবং স্বর্ণ মুদ্রা আমরা ব্যবহার করে চলে আসছি, তাই গ্রুপ 11 এর মৌলসমূহকে বলা হয়ে থাকে মুদ্রা ধাতু। ডি ব্লক মৌলসমূহ তাপ এবং বিদ্যুৎ সুপরিবাহী। পর্যায় সারণীর একমাত্র তরল ধাতু হাইড্রারজিরাম বা পারদ, যা ডি ব্লক মৌল, এবং তরল ধাতু পারদটি 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তরল। এই তথ্যটিও আমরা এমসিকিউ এর জন্য খুব ভালোভাবে মনে রাখার চেষ্টা করব। এখানে আমরা কিছু ডি ব্লক মৌলের ছবি দেখে নিচ্ছি, জিঙ্ক, গোল্ড এবং কপার। ডি ব্লক মৌলকে মোট 4টি সিরিজে ভাগ করা হয়ে থাকে, 3D, 4D, 5D এবং 6D সিরিজ। এবার আমরা চলে যাব এফ ব্লক মৌলে। এফ ব্লক মৌলগুলো অত্যন্ত ইন্টারেস্টিং। কিভাবে আমরা একটু দেখে নেই। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ডি ব্লক মৌলের মধ্যে 57 এবং 89 নম্বর মৌলটি যথাক্রমে ল্যান্থানাম এবং অ্যাক্টিনাম। তাদেরকে নিচে স্থান দেওয়ার কারণটি কি? আসলে ল্যান্থানাম এবং অ্যাক্টিনামের অবস্থানটি এই দুইটি অবস্থানেই, কিন্তু ল্যান্থানামের মতন 14টি মৌল রয়েছে যারা একই ধরনের বৈশিষ্ট্য প্রদর্শন করে। এবার আমি যদি এই 14টি মৌলকে এখানে স্থান দিতে যেতাম, আমার পর্যায় সারণীর শেপটি এরকম লম্বাটে হয়ে যেত, যেটি দেখতে দৃষ্টিকটু। তো তাহলে আমরা কি কাজ করতে পারি? আমরা এখানে ল্যান্থানামকে একটা ফোল্ডার হিসেবে বিবেচনা করতে পারি এবং এই ফোল্ডারের ভিতরে 14টি মৌলকে স্থান দিতে পারি। তাহলে আমরা ল্যান্থানামকে ক্লিক করলে ভিতরে ঢুকলে বাকি 14টিকে পেয়ে যাব। অনুরূপভাবে অ্যাক্টিনামের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য, যার পারমাণবিক সংখ্যা 89। অ্যাক্টিনামের মতন বাকি 14টি মৌল একই ধরনের ধর্ম বা বৈশিষ্ট্য প্রদর্শন করছে। এদেরকে যথাক্রমে ল্যান্থানাইট সারি এবং অ্যাক্টিনাইট সারি বলা হয়ে থাকে। তাহলে ল্যান্থানাম আর অ্যাক্টিনাম কি এফ ব্লক মৌল? না, তারা নিজেরা ডি ব্লক মৌল। তাহলে এফ ব্লক কারা? বাকি 14, 28টি। তাহলে ল্যান্থানাইট সারির প্রথম মৌল কোনটি? প্রথম মৌলটি হচ্ছে সেরিয়াম এবং শেষ মৌলটি হচ্ছে লুটেশিয়াম। অ্যাক্টিনাইট সারির প্রথম মৌল হচ্ছে থোরিয়াম এবং শেষ মৌলটি হচ্ছে লরেনশিয়াম। এ তথ্য 4টি খুব ভালোভাবে মনে রাখতে হবে। অ্যাডমিশন এবং বোর্ড পরীক্ষার জন্য তথ্যগুলো খুবই গুরুত্বপূর্ণ। এফ ব্লক মৌলের অধিকাংশই তেজস্ক্রিয়। এরা পর্যায় সারণীতে গ্রুপ 3-তে অবস্থিত। এদের ইলেকট্রন বিন্যাস N-2F এবং N-1D। একটু আগেই আমরা এর কারণটি দেখে এসেছি। যখন আমাদের N এর মানটি 5 হবে, তখন D এর মানটি হবে কত? 5-1 মানে 4D। আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে N এর মান যদি আমরা 5 বসাই, এখানে এটি হয়ে যায় 3F। আবার অন্যভাবে যদি চিন্তা করি, ধরো আমরা N এর মান নিচ্ছি 6, সেক্ষেত্রে আমাদের ডিটি কত? 5D আর এফটি কত? 4F। তাহলে আমাদের যখন N এর মান 6 হয় তখন থেকে আমরা F অরবিটাল পাওয়া শুরু করি। আসলে এফ ব্লক মৌলের অবস্থান পর্যায় সারণীর নিচে। এরা ল্যান্থানয়েড এবং অ্যাক্টিনয়েড সারি নামে পরিচিত। অলরেডি ভাইয়া কথাটি বলে এসেছি। এদেরকে অন্ত অবস্থান্তর মৌল বলা হয়ে থাকে, যার কারণ হচ্ছে ডি ব্লক মৌলে আমরা পরবর্তী ভিডিওগুলোতে দেখতে পাবো, ডি ব্লক মৌলে আমরা অবস্থান্তর মৌল পাই। এদের অবস্থান সেই অবস্থান্তর মৌলগুলোরও ভেতরে, এর কারণে এদের অন্ত অবস্থান্তর মৌল বলা হয়ে থাকে।
অ্যাক্টিনয়েড সারির অধিকাংশ মৌলই প্রকৃতিতে পাওয়া যায় না, এদেরকে কৃত্রিমভাবে প্রস্তুত করা হয়ে থাকে। আমরা সিরিয়াম এবং ইউরেনিয়ামকে দেখে নিলাম ছবিতে। তো প্রিয় ভাইয়া ও আপুরা, আজকে আমরা এসপিডিএফ 4টি ব্লকের কিছু সাধারণ বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করলাম। পরবর্তী ভিডিওতে আমরা এস ব্লক মৌলের ভৌত এবং রাসায়নিক ধর্মাবলী নিয়ে বিশদভাবে আলোচনা করব। আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।